আসসালামু আলাইকুম। আমার নাম ইলিয়াস মাইমুর। আমি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার, ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ওয়ার কোর্স কোয়ালিফাইড। আমি বর্তমান পরিস্থিতি আর্ট অফ ওয়ারের দৃষ্টিভঙ্গি থেকে একটু বিশ্লেষণ করতে চাই। ফার্স্ট, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে মূল শক্তি, যেটা থেকে শক্তি সঞ্চারিত হয়। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে দ্য হাব অফ পাওয়ার। তো আমাদের এই যে পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধ, নতুন মুক্তিযুদ্ধের যে পক্ষ শক্তি, এটা হচ্ছে ছাত্রদের বিপ্লবী শক্তি। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। আজকে এই শক্তিটা আছে বলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আজকে এই শক্তি আছে বলে আয়নাঘর থেকে মানুষজন রিলিজ পেল। আজকে এই শক্তি আছে বলেই এখন যা কিছু মিরাকল দেখছেন, সব কিছুর কেন্দ্রবিন্দুতে হচ্ছে এই বিপ্লবী শক্তি। এখন সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে কাজ করে? সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে বিশেষ কিছু শক্তির মাধ্যমে। মূল শক্তির কিছু বিশেষ শক্তি, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল স্ট্রেংথ। যেমন শেখ হাসিনার বিশেষ শক্তি ছিল পুলিশ, ব্যবসায়ীবৃন্দ, দুর্নীতিবাজ, তারপর বিভিন্ন সরকারি অর্গানাইজেশন, আওয়ামী লীগের ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা ছিল তার বিশেষ শক্তি। বাট মূল শক্তি ছিল শেখ হাসিনা। যখন কোনো মূল শক্তিকে ডিস্ট্রয় করতে হয়, তখন এই বিশেষ শক্তি এবং বিশেষ দুর্বলতা, ক্রিটিক্যাল উইকনেস, এটার মাধ্যমে মূল শক্তিকে আঘাত করতে হয়। ক্রিটিক্যাল উইকনেস ইটস এ ভেরি ভাইটাল পয়েন্ট। এটা খুব মনোযোগ দিয়ে বোঝা দরকার। যেমন ধরেন, আপনি খুব স্ট্রং মানুষ, স্ট্রং পার্সোনালিটি, আপনাকে যতই টর্চার করা হোক না কেন, আপনার মুখ থেকে কোনো কিছুই বের করা যায় না, বিকজ ইউ আর ভেরি রাফ অ্যান্ড টাফ। বাট আপনার দুর্বলতা হচ্ছে আপনার মেয়ে। যে আপনি সারাদিন টর্চার সহ্য করতে পারেন, বাট কেউ যদি আপনার মেয়ের গায়ে সামান্য আঘাত করে, তখন আপনি সঙ্গে সঙ্গে ভেঙে যান। তো এটা হচ্ছে আপনার বিশেষ দুর্বলতা, ক্রিটিক্যাল উইকনেস। ওইখানে অ্যাটাক করলে আপনি মূল শক্তিতে অ্যাটাক করা হয়। তো আমাদের যে মূল শক্তি, ছাত্রদের বিপ্লবী শক্তি, এই শক্তিকে যদি কেউ নিষ্ক্রিয় করতে চায়, তাহলে তার ক্রিটিক্যাল উইকনেস কি, ক্রিটিক্যাল স্ট্রেংথ কি, এবং কিভাবে এই শক্তিকে নিষ্ক্রিয় করা যায়, তারা সেভাবেই বিশ্লেষণ করবে। আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, নতুন যে বিপ্লবী শক্তি জাগ্রত হয়েছে, এটাকে কি কি অপকৌশলে নিষ্ক্রিয় করে ফেলবে বিপক্ষ শক্তি, এটা নিয়ে একটা ধারণা দেওয়া। কারণ এই বিপ্লবী শক্তি একটা উদাহরণ সৃষ্টি করেছে। এই জেনারেশন জেড, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করলো, সফল, এবং তারা শেষ পর্যন্ত এসে হাসিনাকে পতন ঘটানোর পর তারা প্রতিহিংসা রোধ করছে। তারপর তারা কি করছে? রাস্তা ঝাড়ু দিচ্ছে, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। গত 2 দিন আমি রাস্তায় তাদের পারফরমেন্স দেখে সত্যি অভিভূত। আমি মনে করি যে এই জেনারেশন বাংলাদেশকে একসময় স্বপ্নের জায়গাতে নিয়ে যাবে। এই জেনারেশনের হাতেই লিডারশিপ। বাট এই জেনারেশনের অনেক বিপক্ষ শক্তি আছে। নাম্বার 1, এখন আমি একটা একটা করে দেখাবো যে তার বিপক্ষ শক্তি কি এবং তার পক্ষ শক্তি কি। যেমন পক্ষ শক্তি, আপামর জনতা, এই বিপ্লবী শক্তি পক্ষ শক্তি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এটা তার পক্ষ শক্তি। বাট বিপক্ষ শক্তি অনেক। 1 নম্বর বিপক্ষ শক্তি হচ্ছে ভারতের কারণ এই শক্তি যদি জাগ্রত থাকে, ভারত তার স্বার্থ বাংলাদেশের স্বাধীন হাসিল করতে পারবে না। তো এইটা তার জন্য একটা বিপক্ষ শক্তি। নাম্বার 2, যত দুর্নীতিবাজ ব্যবসায়ী বৃন্দ আছে, এটার বিপক্ষ শক্তি। যত দুর্নীতিবাজ, আমলা, সরকারি কর্মকর্তা, আধা সামরিক, সামরিক, অসামরিক কর্মকর্তা কর্মচারী, যারা দুর্নীতিবাজ, তারা এই শক্তির বিপক্ষ শক্তি। কারণ জানে এই শক্তি যদি টিকে থাকে, তাহলে আমাদের কোনো নিস্তার নাই। তো আমি যদি এই শক্তির বিপক্ষ শক্তি হই, তাহলে আমি কিভাবে এই শক্তিকে নিষ্ক্রিয় করতে পারি, আমি
সেই পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলি, কিছুক্ষণের জন্য মনে করো যে আমি তোমাদের বিপক্ষ শক্তি, so that you know your enemy mindset. Because in the art of war, if you know yourself, if you know your enemy, you need not to fear 100 battles. So you must know যে তোমার বিপক্ষ শক্তি কিভাবে কাজ করছে। তো আমি যদি তোমার বিপক্ষ শক্তি হই, প্রথমে চিন্তা করব যে তোমার কি কি উইকনেস আছে, কি কি স্ট্রেংথ আছে। তো তোমার 1 নাম্বার স্ট্রেংথ হচ্ছে তোমার কাছে জনতার সাপোর্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার তোমার সহায়ক, তোমাদের মধ্যে ইউনিটি আছে, যে এতক্ষণ পর্যন্ত এত ঘটনা ঘটলো তারপরেও তোমরা ভাগ হও নাই, কোনো ডিভিশন আমরা দেখতে পাচ্ছি না। দিস ইজ এ ক্রিটিক্যাল স্ট্রেংথ। এবং তোমরা এখন সক্রিয়, তোমরা এখন মাঠে আছো, এগুলো হচ্ছে তোমাদের ক্রিটিক্যাল স্ট্রেংথ। তাহলে তোমার উইকনেসটা কোথায়, কিভাবে আমি তোমাকে অ্যাটাক করব? আমি যদি একটু চিন্তা করে দেখি যে জনতা তার সাথে আছে, এখন ছাত্ররা যদি কোনো ইস্যু নিয়ে রাস্তায় আবার পুরো জনতাকে ডাকে, তাহলে কি পুরো জনতা নামবে? নামবে না। পুরো জনতা নেমেছে কারণ তখন একটা মিশন ছিল, এক দফা এক দাবি হাসিনার পতন, একটা সিঙ্গেল অ্যাকশন। এই সিঙ্গেল অ্যাকশনের সাথে পুরো বাংলাদেশের আপামর জনতা এক হয়েছে, তখন তারা নেমেছে। ফর এক্সাম্পল, তুমি যদি এখন বলো আমরা পুলিশকে রিফর্ম করতে চাই, আমাদের মন মতো হচ্ছে না, জনতা মাঠে নামে। এটা কিন্তু একটা ভিশন। পুলিশকে তুমি কিভাবে রিফর্ম করতে চাও? দেয়ার আর 101 ওয়েজ। প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ওপিনিয়ন দেবে। সো এখন এই শক্তি জনতাকে মাঠে নামাতে পারবে না। যে বিএনপি, জামাত, অন্যান্য দল তোমাদের সাথে একসাথে যুদ্ধ করেছে, তারা এখন তোমাদের কথায় মাঠে নামবে না, কারণ এখন তাদের দিন। তারাও তোমাদের বিপক্ষ শক্তি, কারণ এতদিন ছিল তোমাদের কমন ইন্টারেস্ট, এখন তো তোমার আর তাদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কোনো রাজনৈতিক দল চাবে না যে এই শক্তিটা উজ্জীবিত থাকুক। এই শক্তি শেখ হাসিনাকে নামাইছে, পরবর্তী গভর্নমেন্টের জন্য, পরবর্তী পলিটিক্যাল পার্টির জন্য তো এটা একটা থ্রেট। এটাকে যে কোনোভাবে হোক, নেক সুরতে, বদ সুরতে, যে কোনোভাবে হোক, এটাকে নিষ্ক্রিয় করতেই হবে। তো তারাও তোমার বিপক্ষ শক্তি। তাহলে তোমার উইকনেসটা আমি কোথায় পাই? তোমার উইকনেসটা পাই যে যারা কেন্দ্রীয় লিডার আছে, সমন্বয়কারী আছে, যারা ক্যামেরার সামনে আছে, তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে ছাত্রদের মধ্যে ইউনিটিতে ফাটল ধরানো সম্ভব। তো একটা করে আমি লিস্ট করি যে কে 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 ফোকাসড আছে, তাদের ব্যক্তিগত দুর্বলতা কি, কে ক্ষমতার প্রতি প্রণ, কে বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট, কে বেশি চিল করতে পছন্দ করে। যে বেশি চিল করতে পছন্দ করে তাকে টপ ক্লাস চিল দেওয়ার ব্যবস্থা করি, কারণ বিপক্ষ শক্তি আমি, আমার হাতে মিডিয়া, আমার হাতে বিজনেস, আমার হাতে টাকা, আমার হাতে অল দ্য রিসোর্সেস। চিল করার ব্যবস্থা করে এটাকে কোনোভাবে ফটোগ্রাফি করি, সোশ্যাল মিডিয়াতে পাঠায় দেই, তোমার ইমেজ নষ্ট। অন্যান্য ছাত্ররা বলবে, ও তুমি লিডার, এখন তুমি এই করে বেড়াচ্ছ। আমার হাতে ব্যাংক আছে, তোমার অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে, তোমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকাই দিই, এটা আবার ফ্ল্যাশ করে দিই যে গত 7 দিনে ছাত্র নেতার এত অ্যাকাউন্ট। আমি চিন্তা করছি যে তোমাকে কিভাবে অ্যাটাক করা যায়। তোমাদের মানসিক অবস্থা কি? এই কোটা আন্দোলনের আগের থেকে, যে শুরু থেকে যদি তুমি ব্যাক করো, এই যে পরবর্তী 2 মাস যে গেল, তোমরা কি স্বপ্নেও চিন্তা করছো যে এরকম একটা সময় তোমরা পাস করবা? রাস্তায় নামলা, তোমাদেরকে মারলো, তোমাদের ফ্রেন্ডদেরকে
পাখির মতো গুলি করে মারছে, তোমরা বাসায় থাকতে পারছো না, তোমরা ঘুমাতে পারছো না টেনশনে, পুলিশের ভয়, লীগের ভয়, এর ভয়, ওর ভয়, প্রাণ থাকবে কি থাকবে না, কালকের আন্দোলন কি হবে। তোমরা একটা মানসিক ট্রমার মধ্যে গেছো। ইউ আর স্ট্রং, বাট ইউ হ্যাভ হ্যান্ডেলড ইট, বাট ইউ হ্যাভ গান থ্রু এ ট্রমা। বাট যেই মুহূর্তে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, এখন সব কিছু 180 ডিগ্রি পরিবর্তন। যেই তোমার রাত্রে থাকার জায়গা নাই, তোমাকে সবাই খুঁজে বেড়াচ্ছে, এখন তুমি হাব অফ পাওয়ারে। রাষ্ট্রপতি তোমার সাথে কথা বলে, আর্মি চিফ তোমার সাথে কথা বলে, তোমার পাওয়ার। এই অবস্থায় তোমার মানসিক, এটাও একটা মানসিক ট্রমা, পজিটিভ মানসিক ট্রমা, কারণ এই সিচুয়েশনের সাথে তুমি কখনোই অভ্যস্ত না। এই যে তুমি একটা ডিফারেন্ট সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে পাস করতেছো, এই জায়গাতে তোমার দুর্বলতা আছে। আমি তোমাকে চেষ্টা করব প্রলুব্ধ করার, পুরস্কারের নামে তোমাকে ক্ষমতা দেওয়ার চেষ্টা করব। 5-7 জনকে যদি আমি ক্ষমতা দিয়ে দিতে পারি, এই 5-7 জন আলটিমেটলি আরেকজনের, অন্য ছাত্রদের ভিলেন হয়ে যাবে। আমি তোমাকে দিয়ে এমন কাজ করাবো যেটা মনে হবে ঠিক, তোমাকে ভুল সিদ্ধান্ত নেওয়াবো যাতে তুমি প্রশ্নবিদ্ধ হয়ে যাও। এখন যে সিচুয়েশন আসতেছে তাতে যে কোনো মানুষ হিমশিম খাবে, কারণ সময়টাই এখন খারাপ। তো তোমাকে দিয়ে আমি কিছু ভুল করাবো। আর কি করতে পারি? 2-4 জন অতি উৎসাহী ছাত্র বা ছাত্রী যদি কোনো ভুল করে, এটাকে আমি এমনভাবে প্রকাশ করাবো যাতে তোমার ইমেজটা নষ্ট হয়। এবং তোমাকে নিষ্ক্রিয় করার জন্য আমি যেটা করব, আমি তোমাকে আমার দলে নিয়ে আসবো। আমি রাজনীতিবিদ, যদি আমি বিএনপি হই, জামাত হই, আমি চাবো কি এখন যারা যারা লিডে আছে তারা সবাইকে দলে নিয়ে আসবো, ছাত্র দলের অথবা ছাত্র শিবিরের। তোমাদেরকে রিক্রুট করব, তোমরা বড় বড় পজিশন নেবে, এবং যেই মুহূর্তে তোমাকে আমি বড় পজিশন নেব, তুমি আমার দলের হয়ে গেলা, তখন বাকি ছাত্র জনতা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, সময়ের সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে যাবে। তো আমি এই জিনিসগুলি করব। তো এই জিনিসগুলি তোমাকে বললাম যে তোমার মূল শক্তিকে যদি তোমার ঠিক রাখতে হয়, তাহলে তোমার যে দুর্বলতাগুলি আছে এটাকে সবসময় সেফগার্ড করে রাখতে হয়। আর তোমার যে বিশেষ শক্তি আছে, ক্রিটিক্যাল স্ট্রেংথ, এটাকে নারিশ করতে হয়, এটাকে আরো বেশি প্রস্ফুটিত করতে হয়। তো এখন তোমার বিশেষ শক্তি কি? তোমার বিশেষ শক্তি হচ্ছে ইউনিটি। বাট এই ইউনিটিটা এতদিন একটা কজ দ্বারা ছিল, এখন কজটা হচ্ছে ভেগ, যে সুন্দর বাংলাদেশ করতে হবে। সুন্দর বাংলাদেশের ডেফিনেশন কি? 101টা ডেফিনেশন থাকতে পারে। সো এখানে কমন চেতনা আছে, বাট কমন সিঙ্গেল অ্যাকশন নাই। শুধুমাত্র একটা জিনিস আছে, যে যারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হয়েছেন তাদের বিচারের দাবি, এই একটা কজে সবাই একমত। তো আমি প্রতিপক্ষ হিসেবে চাবো যে এই বিচারটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাক। এই কজটা চলে গেলে তখন তাদেরকে নিষ্ক্রিয় করা যাবে। তো আমি সেটাই চেষ্টা করব, এবং এটা আমাদের সবার জন্যই কমন ইন্টারেস্ট। উই সাপোর্ট ইট। তোমাকে জাস্ট বুঝতে হবে। তো এখন 3 মাস 4 মাস পরে আমি প্রতিপক্ষ হিসেবে আশা করছি যে তোমরা নিষ্ক্রিয় হয়ে যাবে, এবং উইথ দ্য টাইম তোমরা স্কুলে ফিরবা, পড়াশোনা করবা, পড়াশোনায় মনোযোগী হবা, এবং এটা নিষ্ক্রিয় হতে থাকবে। তো এই শক্তিকে জাগ্রত করতে হলে এটাকে সুসংগঠিত করতে হবে। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে তোমরা তোমাদের ক্রিটিক্যাল স্ট্রেংথ ইউনিটিকে একটা সাংগঠনিক রূপে রূপান্তরিত করো, লাল সবুজ দল গঠন করো। এটার একটা রূপরেখা আমি তোমাদেরকে দেই, যে লাল সবুজ জাতীয় ছাত্র সংসদ,
লাল সবুজ বিভিন্ন ইউনিভার্সিটির সংসদ, লাল সবুজ জেলা সংসদ, লাল সবুজ কলেজ সংসদ, লাল সবুজ স্কুল সংসদ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে লাল সবুজের সংসদ থাকবে। লাল সবুজের যে জাতীয় সংসদ, এটার মেম্বার হবে কারা? প্রত্যেকটা ইউনিভার্সিটির লাল সবুজ সংসদের প্রতিনিধি সমূহ, প্রত্যেকটা জেলার লাল সবুজ সংসদের প্রতিনিধি সমূহ, ডিস্ট্রিক্টের লাল সবুজ সনদটা কেমন হবে? যে ওই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি স্কুল কলেজ আছে তাদের প্রতিনিধি নিয়ে লাল সবুজ জেলা সংসদ হবে। ইউনিভার্সিটিগুলি আলাদা থাকবে, প্রত্যেকটা সংসদের প্রেসিডেন্ট থাকবে, ভাইস প্রেসিডেন্ট থাকবে, সেক্রেটারি থাকবে, ট্রেজারার থাকবে, আরও অনেক পোস্ট থাকবে, সেটা তোমরা ঠিক করবা। এটা একটা গঠনতন্ত্র থাকবে। এই দল নন পলিটিক্যাল পার্টি, অরাজনৈতিক। অরাজনৈতিক কথাটা বলা ভুল হবে, অরাজনৈতিক না, এটা নতুন ধারার ছাত্র রাজনীতি। বাট এই দল কোনো মেইন পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হবে না, কোনো দিনই না। বিপক্ষ শক্তি চাইবে তোমাদেরকে মেইন পলিটিক্যাল পার্টি গঠন করার জন্য। যদি তোমরা মেইন পলিটিক্যাল পার্টি গঠন করো, ভিপি নুরের মতো আরেকটা দল হবে যেটা কিছুদিন পরে ভেঙে যাবে। বাট তুমি যদি একটা পলিটিক্যালি নন অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল স্টুডেন্ট পার্টি করো, এটা সারা জীবন থাকবে। এটা পাইলট প্রজেক্টের মাধ্যমে তুমি যদি এটা করো, এটা বাংলাদেশের অপোজিশন হিসেবে কাজ করবে। ইতিহাস থেকে দেখো, বাংলাদেশে অন্যতম সমস্যা হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা পারি না। আমাদের অপোজিশন পার্টি সবসময় ইনঅ্যাক্টিভ। সরকারি দল, অপোজিশন সবসময় জনগণকে হতাশ করেছে। এই যে সরকারের অপোজিশন হিসেবে জাগ্রত থাকা, শুধুমাত্র জাগ্রত থাকলেই সরকার করতে পারবে না কাজ। তোমরা তোমাদের বিভিন্ন ইভেন্ট থাকবে, ডিবেট থাকবে, ম্যাগাজিন থাকবে, বিভিন্ন কমিটি থাকবে, যেটা নিয়ে তোমরা বর্তমান কারেন্ট সিচুয়েশন কি পড়াশোনার পাশাপাশি সেটা সম্পর্কে স্টাডি করবা, সেটা নিয়ে বিতর্ক করবা, কি করণীয় সেটা নিয়ে উপস্থাপনা করবা, সরকারকে প্রস্তাবনা করবা। এতে তোমাদের যেমন সুশিক্ষা হবে, তোমরা যেরকম সক্রিয়ভাবে দেশের বিভিন্ন অ্যাফেয়ার্সে নিজেকে সংশ্লিষ্ট করতে পারবা, ওটা সম্পর্কে জানতে পারবা, তখন নিজেরা সমৃদ্ধ হবা। আজ থেকে 5 বছর 10 বছর পরে যখন তুমি বের হয়ে আসবা, তুমি হবা একটা নেতা, তুমি হবা একটা ভালো রাজনীতিবিদ, তুমি একটা হবা ভালো বিজ্ঞানী, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, যে রাষ্ট্র সম্পর্কে সচেতন। আর তোমরা যখন সুসংগঠিত হবা, জাগ্রত হবা, দেশ জেগে উঠবে। আর তোমাদের বিপক্ষ শক্তি অনেক স্ট্রং, অনেক স্ট্রং। তারা যে কোনোভাবে তোমাকে নিষ্ক্রিয় করবে, এবং তোমরা নিষ্ক্রিয় হয়ে গেলে জাতি হতাশায় পড়বে। আবার সেই মুদ্রার এই পিঠ আমরা দেখেছি, মুদ্রার ওই পিঠ আমরা দেখা শুরু করবো। তখন দেয়ার আর 50 ডার্ক শেডস ইন দ্য পলিটিক্স। এখন যা ঘটতে থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই যে কঠিন সিদ্ধান্ত নেবে, তার শক্তি পাবে কোথায়? শক্তিটা তো এই ছাত্র জনতার বিপ্লবী শক্তি। বিপ্লবী শক্তি সবসময় জাগ্রত হয় না, বিশেষ সময় জাগ্রত হয়। এটা এখন জাগ্রত হয়েছে, এটা আমাদের কাজ হচ্ছে এটাকে সক্রিয় রাখা এবং ঊর্ধ্বমুখী রাখা। এখন পর্যন্ত তোমরা যা করেছো, আই এম জাস্ট ইউর গ্রেট ফ্যান। আমি ভাবতেই পারিনি যে আমাদের এই জেনারেশন এরকম বারুদ। আমি ভাবতাম যে এরা আমার মতোই মনে হয় মরা, এখন দেখি এরা বারুদ। তো তোমাদের সাথে চলতে হলে আমাকেও তোমাদের সাথে পেস রাখতে হবে, আমাকেও বারুদ হতে হবে। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আই উইল ইমপ্রুভ টু কিপ আপ পেস উইথ ইউ। আমি দেখতে চাই আমার এই লিডার জেনারেশন, they are becoming leader, they are taking over the power,
They're taking over every sector of the country, and they are making our country a dreamland, স্বর্গভূমি। আমি সেই প্রত্যাশায় আছি, এবং তোমাদেরকে এই সুসংগঠিত করার জন্য আমার যা মেধা আছে, যে ধরনের সহায়তা প্রয়োজন আমি করতে প্রস্তুত। সত্যি কথা বলতে আমি আমার লাইফের নতুন পারপাস পেয়েছি, সেটা হচ্ছে এই জেনারেশনকে সর্বোচ্চভাবে সহায়তা করা, কারণ এই জেনারেশনের হাতেই আমাদের মুক্তি। থ্যাংক ইউ জেনারেশন, থ্যাংক ইউ লিডার জেনারেশন। আসসালামু আলাইকুম।